गुड मर्निंग एवरीबडी। आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो, कुशले आछो, सुस्थ आछो। आज के आबारो तुम्हादेर सामने हाजिर बांगला साहित्येर क्लास निये। एर आगेर क्लासे आमादेर आलोचना हयेछिलो धरातल कविता निये। যাই হোক, তোমাদের আগের থেকে আবার মনে হচ্ছে একটু উদ্যম কমে গেছে, হোমওয়ার্কের পরিমাণ একটু কম মনে হচ্ছে। তোমরা হয়তো করছো কিন্তু আমাকে পাঠাওনি, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না তোমরা হোমওয়ার্কগুলো করেছো কিনা। তাই তোমরা যারা হোমওয়ার্কগুলো করছো অতি অবশ্যই করার পরে কিন্তু আমাকে পাঠিয়ে দেবে। আমি চেক করে কোথাও যদি ছোটখাটো ভুল ত্রুটি হয় সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর একটা ব্যাপার, যেটা হচ্ছে যে তোমরা যখন উত্তরগুলো লিখছো সেই সময় হোমওয়ার্কগুলো দেখা যাচ্ছে দুই একটা যদি অনুশীলনের সঙ্গে মিল থাকছে, কেউ কেউ সেইগুলো কিন্তু বই থেকে হুবহু টুকে দিচ্ছ। সেগুলো কোনো মতেই করার চেষ্টা করবে না। আমি যে উত্তরগুলো বলছি তুমি পড়ে নিয়ে যেগুলো বুঝছো এবং নোট বইয়ের সহযোগিতা নিয়ে তারপরেই উত্তরগুলো করবে। সেইখানে অতি অবশ্যই নিজস্বতা থাকতে হবে। সেটা নিয়ে আজকে আমরা পড়ব। আমাদের যে আজকে রয়েছে মূল টপিকস হাবুর বিপদ, সেইখানে আলোচনা রয়েছে। সেই প্রসঙ্গে আরো বিস্তারিত তোমাদেরকে বলবো। হাবুর বিপদ গল্পটি লিখেছেন অজেয় রায়। আধুনিক কালের এক বিশিষ্ট কবি এবং সাহিত্যিক অজেয় রায় 1937 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 2008-এ পরলোক গমন করেন। আধুনিক কালের খুব উঁচু মাপের কবি ছিলেন এই অজেয় রায়। কবি বললে একটু ভুল বলা হবে, সাহিত্যিক বলতে হবে, কারণ তিনি কবিতা খুব কম পরিমাণে লিখেছেন, ছোট গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন। এই অজেয় রায় খুবই মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনায় খুবই দক্ষতার পরিচয় দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি শান্তিনিকেতনে কাজে যোগদান করেন এবং বহুকাল এই শান্তিনিকেতনে তিনি কাটান। শান্তিনিকেতন কোথায় আছে পারবে তোমরা? শান্তিনিকেতন আছে বীরভূমে, পশ্চিমবঙ্গ, জেলার নাম বীরভূম। যাই হোক, তিনি যে পত্রিকাগুলোতে লিখছিলেন সেগুলো সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা, এগুলো পত্রিকায় নিয়মিত লিখতেন। তার লেখার ধরন ছিল দুঃসাহসিক অভিযান, এই গল্পগুলো নিয়ে, যেগুলো ছোটদের মনে, শিশু মনে বিশেষ সাড়া জাগাতে সক্ষম হয়েছিল। তার রচনাগুলির মধ্যে রয়েছে কেল্লা পাহাড়ের গুপ্তধন, আমাজনের গহনে উল্লেখযোগ্য। গ্রামীণ বাংলার সহজ সরল জীবনযাত্রা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন এই রচনাগুলির মাধ্যমে। যাই হোক, আলোচনার আকারে জেনে নেব আজকের আমাদের পাঠ্য বিষয় সম্পর্কে। আমাদের পাঠ্য বিষয় হচ্ছে হাবুর বিপদ। তাহলে তোমরা প্রথমেই বুঝে নিতে পারছো যে হাবু বলে কোনো একজন রয়েছে
এবং তার কিছু বিপদের খবর এখানে আছে। হাবুকে হাবুল চন্দ্র তার পুরো নাম। সে একজন তোমাদেরই মতো শিক্ষার্থী, স্টুডেন্ট, যে খুব মেধাবী শিক্ষার্থী বা মেধাবী ছাত্র। সে প্রতিদিন নিয়মিত স্কুলে যায়। তাদের স্কুলও আমাদের স্কুলের মতো, তোমাদের স্কুলের মতো বেশ কড়া নিয়ম নীতির দিক দিয়ে, শাসনের দিক দিয়ে। তাই একদিন স্কুল না গেলে পরদিন অভিভাবকের কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে, সাইন করিয়ে নিয়ে, স্কুলে না আসার কারণ দর্শিয়ে দরখাস্ত লিখে এনে স্যারের কাছে সই করাতে হবে। তাই অতি সহজে কোনো ছাত্র স্কুল কামাই করতে রাজি নয় বা আগ্রহী নয়। তবে হাবুল সেন তারই ক্লাসের সহপাঠীর পাল্লায় পড়ে গত রাতে সন্ধ্যাবেলা মেলায় ঘুরতে গিয়ে রাত করে বাড়ি ফিরে এসে পরবর্তী ক্লাসের পড়াগুলো রেডি করতে তার সম্ভব হয়নি, বিশেষ করে রচনা ক্লাসের রচনা লেখাটা। তাই হাবুল চন্দ্র সেন স্কুলের গেটের কাছাকাছি এসে পরদিন চিন্তা ভাবনা শুরু করে দেয়, সে স্কুলে যাবে নাকি সে বাড়ি ফিরে চলে যাবে। স্কুলের টাইমে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, তবে পাশে রয়েছে একখানা বাগান, সেইখানে ঢুকে যেতে পারলে অসুবিধের কিছু নেই, দিব্যি আরামে আয়েসে কাটিয়ে দেওয়া সম্ভব। হাবুল চিন্তা করলো কি করা যায়। বাড়িতে গেলে বা স্কুল না করে বাড়িতে গেলে আবার বাবার কাছে কালকে যখন পত্র লিখে আনবো, অ্যাপ্লিকেশন লিখে আনবো, তখন আবার অসুবিধে যে কালকে স্কুলে বেরিয়ে কোথায় গেছিলাম। এদিকে বাবার শাসন, এদিকে মাস্টারমশাইয়ের ভয়, কোনটাকে নেওয়া যায়। আর স্কুলে গেলে এদিকে মাস্টারমশাই রচনা পড়া ধরবেন, সুধীর বাবু মাস্টারমশাই, তার ক্লাস, সে খুব নিয়মনিষ্ঠ কড়া শিক্ষক মহাশয়, তার রচনা ক্লাস, কোন দিকে যাওয়া যায়। শেষে হাবুলের মন জয়ী হলো যে বাড়ির দিকেই যেতে হবে, স্কুলেই যেতে হবে। বাবার কাছে অ্যাপ্লিকেশন নেওয়া সম্ভব হবে না। তখন স্কুলে যায়, স্কুলে গিয়ে মাঝামাঝি জায়গায় বসে পড়ে এবং যথারীতি টিফিনের আগের ক্লাস শুরু হয়। হাবুল চন্দ্র 3 নম্বরে গিয়ে তাকে রচনা পড়তেও শুরু করতে হয়। হাবুল চন্দ্র একটা বীজগণিতের খাতা টেনে নিয়ে ইতস্তত করতে করতে রচনা পড়া শুরুও করে ফেলে। খুব সুন্দর বলে, সুধীরবাবু বেশ সাবাসিও দেন। তবে সমস্যা ঘটে খাতাটা জমা দেওয়ার সময়। ক্লাস ক্যাপ্টেন যখন খাতাটা জমা নিতে চায়, হাবুল চন্দ্র কোনোভাবেই খাতা জমা দিতে রাজি নয়। কেননা খাতা জমা দিলেই সে ফেঁসে যাবে, তার খাতায় কোনো লেখাই নাই। সে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের বুদ্ধিদীপ্ত বুদ্ধি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলেছে রচনা। তাই মাস্টারমশাইকে সে জানায় আগামী কালকে সে রচনার খাতাটি জমা দিয়ে দেবে। কিন্তু মাস্টারমশাইয়ের নাছোড় বান্দা, সে কোনো মতেই রাজি নয় কালকে তার খাতা নেওয়ার জন্য। তাই অনেক কথা বলার পরে সঠিক তথ্য বেরিয়ে আসে, হাবুল চন্দ্র সেন রচনা লেখেইনি, শুধুমাত্র তার বুদ্ধি দিয়ে আগাগোড়া বানিয়ে বানিয়ে বলেছে। স্যার বেশ প্রশংসাও করেন, সঙ্গে ইচ্ছা করে তার পিঠ চাপড়ে দিয়ে বলে সাবাস। কিন্তু ক্লাসের একটা ডিসিপ্লিন রয়েছে। কি ডিসিপ্লিন? যদি সে হাবুল চন্দ্রকে এইভাবে সাবাসি দেয় মাস্টারমশাই, তাহলে পরবর্তী যে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করবে। আর এইভাবে বানিয়ে বানিয়ে বলা কিন্তু সবার পক্ষে সম্ভব
হবে না, এলোমেলো বলতে চাইবে। ক্লাসের একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন রক্ষা করা বিশেষ অসুবিধে হয়ে দাঁড়াবে। তাই মাস্টারমশাই মনে মনে বেশি শাবাশি দেন, বাস্তবে বলেন খুব ভালো বলেছ, তবে এইভাবে ফাঁকি দিয়ে না পারলেই পারতে, আমাকে সোজাসুজি স্বীকার করলেই পারতে। ঠিক আছে, কালকে সুন্দর করে যেগুলো বলেছ লিখে আমাকে জমা দিয়ে দেবে। এই ছিল আমাদের হাবুর বিপদের সংক্ষিপ্ত আলোচনা। আমরা এবার চলে যাব মূল আলোচনায়। আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা, স্বচ্ছ ধারণা গল্পটির পেয়ে গেছো। এবার আমরা চলে যাব মূল বিষয়বস্তু, পাঠ্য পুস্তক কেন্দ্রিক। তাহলে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো, থাক ফিরে যায়। কোথায় ফিরে যাবে? বাড়ির দিকে বা স্কুলের বাইরে অন্য কোথাও। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে, ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়িটার ঘরে 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 ছেলেদের কলরব, উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে উঠে সুধীর বাবুর ভারিক্কি চেহারা। ভারিক্কি চেহারা মানে গুরুগম্ভীর চেহারা, বেশ লম্বা, বেশ মোটাসোটা শরীর, স্বাস্থ্যবান, সুঠাম সুন্দর দেহযুক্ত সেই মাস্টারমশাই, এবং একটু ভাবটা রাগী রাগী। গম্ভীর মুখ, মোটা চশমার কাচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি। হাবু জানে স্যার তাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা করা লোক নন তিনি। হাবুল সেন কিন্তু জানে যে হাবুল সেনের যে মাস্টারমশাই, তিনি হাবুল সেনকে যথেষ্ট ভালোবাসেন। তবে ক্লাসের কাজে এই ভালোবাসার সুযোগ নিয়ে কেউ যে ফাঁকি মারবে, এটা কিন্তু মাস্টারমশাইয়ের কিন্তু মোটেও পছন্দের বিষয় নয়। যদি স্কুলে না যায়, সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই। দত্তদের আম বাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে, কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে। তখন বাবাকে কি কৈফিয়ত দেবে? ভাবলো যে সে স্কুলে যাবে না। সময় কাটানোর জন্য যে দত্তদের আম বাগান রয়েছে, সেইখানে খুব সহজেই সময় পার হয়ে যাবে। কিন্তু কালকে বাবাকে উত্তর দেবে কি, যে স্কুলে বেরিয়ে বই খাতা নিয়ে সে গিয়েছিল কোথায়? কিন্তু তা বলে পরিণতির কথা ভেবে হাবুল শিউরে উঠে রাগ হতে থাকে ভজার উপর। ভজা তাকে ফুসলিয়ে নিয়ে গেছিল মেলায়, ওর পাল্লায় পড়ে এই গন্ডগোল। হাবু তো প্রথমে রাজি হয়নি, ভজাটা কিছুতেই ছাড়ল না কালকের ঘটনা। আর এখন তাহলে এখন আমি কি করব? ভজারা দুষ্ট প্রকৃতির ছেলে, তাদের ঘুরে বেড়ানোই প্রধান কাজ, পড়াশোনার ব্যাপারে চরম ফাঁকিবাজ। সে ভজা হাবুলকে ফুসলে ফুসলে নিয়ে চলে গেছে মেলায়, ঘুরেছে খুব, রচনা লেখা হয়নি আজ। এখন অসুবিধাটা ভোগ করছে হাবুল। বাবা না সুধীর বাবু? না না, বাবা কিছুতেই নয়। দুটার মধ্যে তার দ্বন্দ্ব চলছে যে কোন দিকে গাল খাবো, বকা খাবো, বাবার কাছে না সুধীর বাবুর কাছে। বলছে না না, বাবার কাছে কোনো মতেই না। কারণ সুধীর বাবুর থেকেও, মানে মাস্টারমশাইয়ের থেকেও তার বাবা বেশি কড়া রাগী প্রকৃতির। যদি পড়াতে দুর্ভোগ থাকে, স্যারের কাজ হাতেই হোক। হাবু স্কুলে ঢুকে পড়ে সাহস করে। উফ, আজ লাস্ট বেঞ্চ নয়, ওটার উপর স্যারেদের চিরকাল কড়া নজর। মাঝামাঝি বসা যাক। সত্য ঘটনা যে একটু দোষ অন্য বেঞ্চের হলেও, এই লাস্ট বেঞ্চ, কথা হচ্ছে, এটা স্যারদের কমন ডায়লগ। তাই হাবুল ভাবলো যে ওইখানে রিস্ক নেওয়া যাবে না, মাঝামাঝি বসে পড়ি। হ্যাঁ, ভাগ্যে থাকলে 5 জনের ভিড়ে মিশে হয়তো এই যাত্রা পারও হয়ে যেতে পারে। এই যাত্রা বলতে কোন যাত্রা? তোমাদের এগুলো কোশ্চিন থাকবে অনুশীলনীতে, এক্সামে।
এই যাত্রা বলতে হাবুল সেন যে 2 সপ্তাহের পরে একটা ক্লাস, তার রচনা ক্লাস, সেই ক্লাসে রচনার পড়া করে আসেনি, তো প্রথম বেঞ্চে এবং শেষ বেঞ্চের ওপরে স্যারদের বেশি নজর, তাই মাঝখানে বসে পড়ে এবং চিন্তা করে 5 জনের ভিড়ে মিশে এই যাত্রা যেন বেঁচে যেতে পারে। থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে হাবু বসে পড়লো। 3 কড়ি একটু দুষ্ট প্রকৃতির ছেলে, চঞ্চল প্রকৃতির, চঞ্চল স্বভাবের। পরপর 3টে ক্লাস কেটে গেল। তাহলে বাংলা রচনার ক্লাস কত নম্বর ক্লাস ছিল? অবশ্যই 4 নম্বর ক্লাস। এবার আসবেন সুধীর বাবু। বাংলা রচনার ক্লাস, তারপর টিফিন। হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছে, বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে। যে মানুষ যখন টেনশনে থাকে, চাপের মধ্যে থাকে, তার আকার আকৃতি চেহারা দেখেই কিন্তু বোঝা যায়। হাবু যেহেতু টেনশনে আছে, রচনা লিখেনি, অপরাধী, তাই সে বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক তার করতেই আছে, কামারদের হাঁপড়ের মতো, রিক্সের খোলের মতো দেখতে হয় হাঁপড়টা। সুধীর বাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। দশাশই মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি। আগের দিনের মাস্টারমশাইরা ধুতি এবং পাঞ্জাবি পরতেন, বিশেষত সাদা বা ঘিয়া কালারের ধুতি পাঞ্জাবি, দেখতে বেশ সুন্দর লাগতো, সেই সময়ের উপযোগী ড্রেস। কাঁধে পাট করা সাদা চাদর। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, তবে বড্ড কড়া মাস্টার। মাস্টারমশাই বেশ ভালো, ছেলেদের উন্নতির জন্য কাজও করেন, তবে খুব কড়া প্রকৃতির। কাজে অবহেলা তিনি কখনোই পছন্দ করেন না। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, গতবারে কি লিখতে দিয়েছিলাম? কেউ একজন বলল, বাংলাদেশে বর্ষাকাল। ও হ্যাঁ, সবাই লিখে এনেছো? হ্যাঁ স্যার। ক্লাস শুদ্ধ ছেলের ঘাড় হেলে। সবাই হ্যাঁ স্যার লিখে এনেছি। 2-1 আনেনি, তবুও ঘাড় নড়িয়ে দিল। তোমাদেরই মতো, তোমাদেরও সবাই পড়ালেখা করো, 2-1 করে না। পড়া হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে স্যার, ধরেন স্যার। ধরতে গিয়ে আর 2-4 জন পারে না। বেশ, কয়েকটা শোনা যাক। ছেলেরা যে যার রচনা খাতা বের করে উপরে রাখে। এইটাই সুধীরবাবুর মেথড। এক একজনকে বেছে বেছে পড়তে বলেন, অন্যদের বলেন মন দিয়ে শুনবে। তোমাদের এখান থেকে প্রশ্ন হবে, এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? এর আগে আমি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, এই প্রশ্নটা এক্সামে অনেকবারই আসে আর ছেলেমেয়েরা ভুলও করে। মেথড আর মুদ্রা দোষ এটা গুলিয়ে ফেলে। সুধীরবাবুর দুটো জিনিস আছে, একটা আছে মেথড আর একটা মুদ্রা দোষ, দুটোই ম দিয়ে শুরু। তাহলে মেথড মানে হচ্ছে বিষয়বস্তু, মেথড মানে হচ্ছে পড়ানোর পদ্ধতি। মেথড মানে হচ্ছে পড়ানোর পদ্ধতি। আর মুদ্রা দোষ মানে যে কোনো মানুষের যেটা বিশেষ একটা দোষ, সেটা মুদ্রা দোষ বলা হয়। যেমন কেউ কথা বলতে বলতে তো 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 হ্যাঁ 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 মনে হয়েছে, মাথা চুলকানো, মনে থাকবে, বুঝেছো, বুঝতে পেরেছো, বুঝলি, এগুলো হচ্ছে মুদ্রা দোষ। বারবার একেবারে বলা, বুঝতে পেরেছো, ফের একটু বললো বুঝতে পেরেছো, আবার একটু বলার পরে বুঝতে পেরেছো, এটার নাম হলো মুদ্রা দোষ। যেমন সুধীরবাবু বলেন, মনে থাকবে, মনে থাকবে, একটু পরে আমরা পাবো, মনে থাকবে, এটা তার মুদ্রা দোষ। আর মেথড হলো তার পড়ানোর পদ্ধতিটা কি। পদ্ধতি কি? তিনি একটি রচনা বলে দেবেন, টপিকস নাম, কিছু বিষয়বস্তু সেখান থেকে তিনি বলে দেবেন, এবং পরের বারে ছেলেদেরকে বিভিন্ন বই থেকে দেখে নিয়ে লিখতে বলবেন, বিভিন্ন বই দেখে নিজের অভিজ্ঞতা মিশিয়ে। এবার সবার লেখা তো সবাই পড়ার সুযোগ পাবে না,
তাই 4-5 জন 7 জনের যারা ভালো লিখতে পারে তাদের লেখা, নিজের লেখা নিজেকেই পড়তে বলবেন, আর বাকিদেরকে বলবেন সবাইকে শুনতে। তাদের অভিজ্ঞতা হবে কে কেমন লিখেছে একই বিষয়ে। এটা হচ্ছে সুধীর বাবুর তাহলে মেথড। একটা বিষয় তিনি দিয়ে দেবেন, সেটা একটু বুঝিয়ে দেবেন, পরের বারে সেই বিষয় সম্পর্কে লিখে আনতে বলবেন এবং ক্লাসে কয়েকজনের মধ্যে সেটা ডিসকাস করতে বলবেন। এটাই ছিল সুধীর বাবুর মেথড। তাহলে অন্যদের মন দিয়ে শুনবে, অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব, কিন্তু প্রত্যেকের লেখা প্রত্যেকে পড়তে পারবে না। অন্তত ক্লাসে কয়েকজনের রচনা শোনো, কে কেমন লিখেছে কিছুটা জানো, যেটা আমি বললাম। প্রফুল্ল পড়, সুধীরবাবু আদেশ দিলেন, সরি উচ্চারণটা পড়ো হবে, প্রফুল্ল পড়ো, সুধীরবাবু আদেশ দিলেন। প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে। পাতা 2 শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন, থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। তাহলে কাকে ধমক দিয়েছিল বা দিয়েছিলেন মাস্টারমশাই? প্রফুল্লকে। কেন? সে রচনা কোনো এক বই থেকে, পরে আমরা জানবো অবশ্য, দেশ সরকারের বই থেকে সরাসরি হুবহু কপি করেছে। তাই সুধীরবাবু বলছেন, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? প্রফুল্ল আমতা আমতা করে, কেন স্যার, কেন স্যার, এরকম আর কি একটা ভাব, ঢোকচেপা। আবার কেন? দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছ, ও চলবে না, কাল নতুন করে লিখে এনে দেবে, আর কষ্ট করে আরো 2-1খানা বই উল্টিও, মনে থাকবে? তাহলে আরো 2-4খানা বইয়ের সহযোগিতায় সুন্দরভাবে লিখে আনতে হবে, মনে থাকবে? নিতাই এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ। নিতাই নাম করা ফাঁকিবাজ, প্রথমটা ভান করলো যেন শুনতেই পাইনি। এবার লাস্ট বেঞ্চে মাস্টারমশাইয়ের নজর, প্রশান্তের পরে, সরি প্রফুল্লর পরে। ওই নিতাই, নিতাই আর শুনতেই পাই না মনে হচ্ছে, ফাঁকিবাজ গ্রেট। নিতাই নিতাই করছে স্যার, নিতাইয়ের খবর নাই। নিতাই তারপরে তখন বলছে, আমাকে বলছেন স্যার? 2-3 বার ডাকার পরে। হ্যাঁ, ক্লাসে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আগে লিখতে পারিনি। ও লিখতে পারেনি, কি আর পড়বে? মানে রচনাটা লিখে এনে নিজের লেখা নিজে দেখে দেখে পড়তে হবে। কেন? আগে সময় পাইনি, মায়ের অসুখ। ও তোমার মা, ও তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে? 2 দিদি কি করছিল? আগে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হয়েছে কিনা? বাবার মোটে সময় নাই। তো বলছে, তোমার যে 2টো দিদি আছে ওরা কি করছিল? তুমি শুধু মায়ের সেবা করছিলে তো? বলছে, কি আর বলবো স্যার, বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা, বাবার তো মোটেও সময় নাই। কিন্তু আসলে এটা পুরোপুরি মিথ্যে কথা, আমরা একটু পরে জানতে পারবো। কি হয়েছে মায়ের? তোমার মায়ের কি হয়েছে? জ্বর, সর্দি, কাশি। এখনকার দিনে এটির মানে কি? জ্বর, সর্দি, কাশি থাকলেই সন্দেহ। কমেন্টে এটা জানে। তোমরা আমার যখন ইউটিউব ভিডিওটা দেখবে, স্ক্রিপ্ট করে এভাবে তুলবে, তুলতে 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 দেখবে যে নিচে পাবলিক কমেন্ট লেখা আছে, ওইখানে কমেন্ট করবে যে সর্দি, কাশি, জ্বর হলে কি সন্দেহ। বলবো না এটা আমি। এখন কেমন আছেন? জ্বর ছেড়েছে, আজ ভাত খেয়েছেন। মিথ্যাবাদী। সুধীর বাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে উঠে। গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। দাঁড়িয়ে থাকো ওই কোণে, টিফিনেও বেরোবে না, দাঁড়িয়ে থাকবে। কালকেই তোমার রচনা চাই।
এই নিয়ে পরপর দুদিন হলো, পরপর 2 সপ্তাহই লেখেনি। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে, মনে থাকবে? এই যে শুরু হলো মনে থাকবে। মনে থাকবে সুধীর বাবুর একটি মুদ্রা দোষ, তাহলে এটা হচ্ছে সুধীর বাবুর মুদ্রা দোষ, মনে থাকবে? আবার কিছু বলার পরে মনে থাকবে? মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান, মনে থাকবে? প্রশান্ত, ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলে উঠে দাঁড়ায়। যার এক রোল বুঝতেই পারছো, তার একটু পাওয়ার, আনন্দ, ডিমান্ড, একদম আরাম করে উঠে গেছে বুক ফুলিয়ে। হ্যাঁ স্যার বলেন স্যার, ফাটিয়ে দেবো। ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে উঠে দাঁড়ায়। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা। বর্ষার বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতিও হয়েছে। সুধীরবাবু মন দিয়ে শোনেন। তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ। তাহলে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ, এটা কিসের চিহ্ন? প্রশ্ন থাকবে। সুধীরবাবু মাস্টারমশাইয়ের কপালের মাঝখানে একটি ভাঁজ, এটি কিসের চিহ্ন? আমারও কপালের মাঝখানে একটু বাম দিক ঘেঁষে একটা দাগ আছে, ওটাকে এবার ভাঁজ মনে করিও না, ওটা পড়ে গিয়ে দাগ। যাই হোক, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। তাহলে কপালের মাঝখানে যে ভাঁজ, এটার মানে মাস্টারমশাই বিশেষ সন্তুষ্ট নয়। হয়েছে, ঠিক আছে, এরকম ওই ভাঁজই তার চিহ্ন। প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন, ভালো হয়েছে, তবে আরো একটু মৌলিক হওয়া উচিত। শুধু রচনা বইগুলোর উপর নির্ভর করবে কেন, আরেকটু মৌলিক হওয়া উচিত। এই প্রসঙ্গে আমি একটু বলি যে কোনো লেখা যতটা তোমার নিজস্বতা ঢুকবে, যেমন তোমরা বড় প্রশ্নগুলো লেখো 5 মার্কের, ডাইরেক্ট বই থেকে কপি করে নামিয়ে দাও, সেই জন্য 5-এ 5 পাও না। লেখার মধ্যে নিজস্বতা যতটা থাকবে, যতটা বিষয় কেন্দ্রিকতা থাকবে, যে তুমি পাঠ্য বিষয় অনুযায়ী কতটা পড়ছো, সেই অনুযায়ী কতটা থাকছে। সরি, একটু আমাকে যেতে হয়েছিল। তো কতটা তোমার পাঠ্য পুস্তক কেন্দ্রিক থাকছে, কতটা তো তোমার নিজস্বতা থাকছে, সেই নিয়ে নাম্বার দেওয়া হয় আর কি। তো এটাই হচ্ছে মৌলিকতা, তোমার নিজস্বতা। সেটাই বলছে মাস্টারমশাই। শুধু রচনার বইগুলোর উপর নির্ভর করবে কেন, চাই নিজস্ব ভাব, নিজের অভিজ্ঞতার বর্ণনা, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। আর এই নিজস্বতা যার যত বেশি হবে, রচনার সাহিত্য মূল্য ততটা বেশি হবে। মনে থাকবে? এই যে দেখো আবার বলছে মনে থাকবে। প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে, একটু মন খারাপ। ফার্স্ট বয় কলার নেড়ে উঠেছিল আর বসতে হলো একটু ক্ষুণ্ণ মনে, একটু অহংকারী ছেলে। সুধীরবাবুর সন্ধানী দৃষ্টি ঘুরছে কার উপরে? হাবুলচন্দ্র, কারণ সে বেশ ট্যালেন্টেড, ভালো, নিজস্বতা খাটিয়ে লেখা মতো একটা স্টুডেন্ট। হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। হাবু এবার উঠে দাঁড়ায়। উফ, কি ভাগ্য তার, মনে মনে বলছে। বিস্ময়বোধক চিহ্ন দেখো, এক্সক্লেমেটারি। কি ভাগ্য, হাবুলের পড়া হয়নি, হাবুলকেই ধরছে। পড়ো তোমার রচনা। হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে। ইতস্তত করা মানে হেজিটেশন, জড়তা। হ্যাঁ, আমি এরকম। দেরি করছো কেন? হাবু হাই বেঞ্চে রাখা খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। খাতা খুলে নাকের সামনে মেলে ধরে একটুক্ষণ তাকিয়ে রইল, কারণ ও তো লিখেই নি, জানো তোমরা। কই, আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। সুধীরবাবু তাড়া দেন, কারণ ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার। হাবু পড়তে শুরু করে। আষাঢ় শ্রাবণ, এই 2 মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। কিন্তু বেশি দিন কিন্তু বর্ষা হয়, তোমরা দেখতে পাচ্ছ। এবার অবশ্য অতিরিক্ত বৃষ্টি। আষাঢ় শ্রাবণ আর এদিকে ভাদ্র,
আশ্বিন, মোটামুটি 4 মাসই লেগে যায় বৃষ্টি। এই 2 মাস প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। কিন্তু যেহেতু আমাদের টোটাল 12খানা মাস, 2 মাস করে ভাগ করে নিয়ে 6খানা ঋতু, 6খানা ঋতু 12 মাস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচন্ড গরম পড়ে, তখন মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুরে জল জমে যায়। সূর্যের তাপে মানুষজন, পশু পাখি, গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টি 2-1 পশলা। ঝড়ের দাপটটাই হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো মেঘ জমতে শুরু করে। আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টিধারা। বর্ষা এসে সব কিছু ভিজিয়ে দেয়, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে মানে প্রকৃতি আরামে নরম মলিন হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। আজকে আমরাও আরামে স্নিগ্ধ হয়ে গেলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে প্রশ্ন উত্তর সহ আবার আলোচনা হবে। বাকি অংশ এখান থেকে কয়েকখানা প্রশ্ন টুকটুক করে শুধু লিখে নাও। কখন রচনা সাহিত্য মূল্য পাবে, বা কখন রচনায় সাহিত্য মূল্য ফুটে উঠবে? কখন রচনা সাহিত্যিক মূল্য পাবে? 1 নাম্বার। 2 নাম্বার, সুধীর বাবুর পড়ানোর মেথডটি কি ছিল? 2 নাম্বার, সুধীর বাবুর পড়ানোর মেথডটি কি ছিল? 3 নাম্বার, প্রথমে সুধীর বাবু কাকে রচনা পড়তে বলেছিল? 3 নাম্বার, প্রথমে কাকে সুধীর বাবু রচনা পড়তে বলেছিল? লাস্ট বেঞ্চে বসে 4 নাম্বার, লাস্ট বেঞ্চে বসে থাকা কাকে সুধীর বাবু রচনা পড়তে বলে? উত্তরে কি মিথ্যে কথা সে শুনিয়েছিল, বা কি মিথ্যে গল্প সে বানিয়েছিল, কিভাবে তা ধরা পড়ে যায়। আবার বলছি, লাস্ট বেঞ্চে বসে থাকা কাকে সুধীর বাবু রচনা পড়তে বলে? সে কি মিথ্যে গল্প বানায়, কিভাবে মাস্টার মশাইয়ের কাছে সে ধরা পড়ে যায়। অল দ্য বেস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, কুশলে থেকো, বাড়িতে থেকো। ধন্যবাদ।